ভয় কিসের? হাসিনা তো বলে এই দেশ তার বাপে বানাইছে, আর এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটা তো সে বানাইছে। এইখানকার নিয়ম কানুন আওয়ামী লীগের এবং দিল্লির ন্যাশনাল ছাড়া বানাইছে। এখন পর্যন্ত এখানে আমলাতন্ত্র, এখানে আর্মি, এখানে জুডিশিয়ারি সবকিছু আওয়ামী লীগের এস্টাবলিশমেন্ট আছে। তারপরেও তার বানানো আদালতে তার হাজিরা দিতে সমস্যা কিসের? আমরা জানি আজকে এখানে শহীদ নারায়ণগঞ্জ থেকে, গাজীপুর থেকে, চিটাগাং থেকে, সিলেট থেকে মানুষ এসেছেন। আমরা ভাবে যে অরাজনৈতিক মুখগুলো যখন রাজনৈতিক হয়ে ওঠে তখন বাংলাদেশে এমন কারো সাধ্য নাই যে আবার দিল্লির আধিপত্যবাদের রাজনীতি ফিরে আনবে ইনশাআল্লাহ। বন্ধুরা, আমরা আপনাদেরকে বলতে চাই, আমাদের এখানে যারা আছেন আপনারা জানেন গতকাল সারা রাত আমরা এখানে ছিলাম, আমি 1 মিনিট ঘুমাই নেই, ফজর থেকে এখানে আমরা আছি। আপনাদের মাধ্যমে গণমাধ্যমের ভাইদের সাথে তো আওয়ামী লীগের কথাবার্তা হয়, প্রকাশ্যে স্বীকার না করলে আপনাদের সাথেই হবে। তো আপনাদের মাধ্যমে তাদেরকে জানাইতে চাই, তারা তো বলেছে যে অনেক কিছু করবে, তো আমরা তো শাহবাগ পর্যন্ত অপেক্ষা করলাম। পরে চিন্তা করলাম, প্রথম চিন্তা করেছিলাম কোনো অফিস যাবো না, পরে বলবে যে শাহবাগ থানার সামনে বসে থেকে বিরাট একটা ভাবতে খেয়ে চলে গেছে, কিন্তু তারা তো আসলো না। আওয়ামী লীগের দশা হয়েছে 1971-এর মতো মহান মুক্তিযুদ্ধে, যে আমি হরতাল কাছে তোরা নিয়ে ঘুমা, এরপরে সুটকেস গুছিয়ে পাকিস্তান চলে গেছে। একটা সুযোগ্য কন্যা, নিজে দিল্লি, ছেলে আমেরিকা, মেয়ে লন্ডন, এইখানকার মানুষগুলোর রাস্তা নামাই দিতেছে। আওয়ামী লীগের সাথে বাংলাদেশের ঐতিহ্যগতভাবে প্রতিষ্ঠা থেকে তার কোনো শিকড়ের সম্পর্ক নাই। যদি শিকড়ের সম্পর্ক থাকতো তাহলে এই গণ প্রতিরোধের পর সে দেশে থেকে মানুষের সাথে লড়াই করতো। বন্ধুরা, গত 16 বছরে বিএনপি, জামাত ইসলামী, অন্যান্য রাজনৈতিক দল এমন কোন অত্যাচার নাই যার শিকার হয় নাই। গুম, খুন, হত্যা, ধর্ষণ, আয়নাঘর, এরপরেও তো তারা তাদেরকে যে পেয়ারে পাকিস্তান বলা হয়েছে, পাকিস্তান গিয়ে অ্যাসাইলাম চায় না। এই মাটিতে থেকে তারা লড়াই করেছে, স্ত্রী সন্তান মাকে হারিয়েছে, তারপরেও তারা লড়াই করেছে। এই শাহবাগে মততন্ত্রের মাধ্যমে যে ক্যাঙ্গারু কোর্ট করে জুডিশিয়াল কিলিং করা হয়েছে, জামাত ইসলামী এবং বিএনপি সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে শুরু করে তারা চাইলে বিদেশ চলে যেতে পারতেন, কিন্তু তারা নিজের দেশের কমিটমেন্টের কারণে দেশে থেকে লড়াই করেছেন। এই ক্যাঙ্গারু কোর্টকে ফেস করে আস্তে আস্তে ফাঁসির মধ্যে চলে গিয়েছেন। তাহলে হাসিনার দেশে আসতে ভয় কিসের? হাসিনা তো বলে এই দেশ তার বাপে বানাইছে, আর এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটা তো সে বানাইছে। এইখানকার নিয়ম কানুন আওয়ামী লীগের এবং দিল্লির ন্যাশনাল ছাড়া বানাইছে। এখন পর্যন্ত এখানে আমলাতন্ত্র, এখানে আর্মি, এখানে জুডিশিয়ারি সবকিছু আওয়ামী লীগের এস্টাবলিশমেন্ট আছে। তারপরেও তার বানানো আদালতে তার হাজিরা দিতে সমস্যা কিসের? আমরা আর একটা শাহবাগতন্ত্র কায়েম করতে চাই না, আমরা হাসিনার ফাঁসি চাই না, বিচার চাই। তবে তার যেই পরিমাণ কল দেখেন, একদিনে শুধু 1000 কল রেকর্ড ডিলিট করা হয়েছে 5 আগস্ট সন্ধ্যার সময়। এরপরেও যেই সব রেকর্ড ফাঁস করা গেছে, সে সরাসরি গুলি করতে শুধু না, ভবনে আগুন লাগাতে পর্যন্ত অনুমতি দিয়েছে। এরপর সেটা হলো বিচারিক কাঠগড়ায় দাঁড়ান, সে যদি গুলি করে তার সাথে জাস্টিস হয় নাই, তাহলে সে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাক। কিন্তু যেই দেশ তার বাপে বানাইছে, যেই মুক্তিযুদ্ধ তার পার্টি করছে, আর যেই উন্নয়ন সে দিছে, এরপরও তাহলে তার এখানে আসতে এত ভয় কিসের? আপনাদেরকে বলতে চাই, হাজার হাজার কোটি টাকা যে আওয়ামী লীগ পাচার করেছে গত 15 বছরে, সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো দেশে আপনারা ভাবেন হাউজিং ব্যবসা সব বাংলাদেশে আওয়ামী লীগের গুন্ডাগুলো দখল করেছে। কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া বিমানবন্দর বানিয়েছে, এত টাকা কামাই করেছে যে এইখান থেকে আওয়ামী লীগের থাকলে আর নেতারা সিঙ্গাপুরে 1 বছর ধরে হোটেলে থাকে, খায়ার গুলোয় তবুও তাদের টাকা পয়সা শেষ হয় না। তাহলে চিন্তা করেন বাকিগুলোর কি অবস্থা। হাজার কোটি টাকা বিনিয়োগ করেও আমাদেরকে আমাদের শহীদদের রক্তের সাথে বেইমানি করানো যাবে না। মুক্তিযুদ্ধ করেছে, এখানে জনযুদ্ধ। 71 যুদ্ধ নাই, আওয়ামী লীগের সব বদমাইশ ছিল কলকাতার হোটেলে গিয়ে মাস্তি করছে।
করছে আর ঘুমাইছে। মুজিব বাহিনীর গুন্ডাগুলো এখানকার সত্যিকারের মুক্তিযোদ্ধাদের উপরে হামলা করছে। যেই দেশ স্বাধীন হয়েছে দেশে এসে বলে মুক্তিযুদ্ধের মালিক আমরা। এইখানে মুক্তিযুদ্ধের সময় যত ট্যাঙ্ক ছিল, ট্যাঙ্কে যত মূল্য ছিল, এই মুজিব বাহিনীর গুন্ডাগুলো হামলা করে সব ভাগ করে নিয়েছে। এরপরে সেই অস্ত্রগুলো তারা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয় নাই। ৭৪-৭৫ পর্যন্ত সেই অস্ত্র দেখিয়ে ধর্ষণ করেছে, গুম করেছে, খুন করেছে। ৭৪-৭৫ যে দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষর গল্প বাংলাদেশের ইতিহাস থেকে তারা গুম করে দিয়েছে। আপনাদেরকে বলি, আওয়ামী লীগের রাজনীতি মানেই আগুনের রাজনীতি। বাংলাদেশ আওয়ামী লীগ কোনো রাজনীতি করতে পারে নাই। ৯৬-তে যখন সে আন্দোলনের নামে অরাজকতা করেছে, এই শাহবাগ মোড়ে বিআরটিসি ডাবল ডেকার বাসে কাঠপাউডার দিয়ে প্রকাশ্যে মানুষকে জানাই দিচ্ছে। এরপরে হরতালের নামে চালাও পোড়াও যত করেছে, গত ১৫ বছরে বাংলাদেশের বিরোধী দল যত আন্দোলন করেছে, প্রত্যেকটা এটা পঙ্কজ দেবনাথের বিহঙ্গ নিজেদের গাড়িতে নিজের আগুন লাগে। তারপরে অগ্নিসন্ত্রাস নাম দিয়েছে, দেখেন মিডিয়ার বাইরে রাগ করেন না। আপনারা জানতেন, তবু আওয়ামী লীগের ন্যারেটিভ আপনারা লিখতেন বিএনপির অগ্নিসন্ত্রাস, জামাতের অগ্নিসন্ত্রাস। হেফাজতের রাতে রক্তের নদী বসিয়ে দেওয়া হয়েছে, গুলি করে লাশগুলো পর্যন্ত গুম করে ফেলা হয়েছে। সেইটার প্রতিরোধ করতে গিয়ে আমার ভাইয়েরা গাছ কাইটা প্রতিরোধ করার চেষ্টা করছে। পরের দিন আসছে তারা গাছ কাইটা হেফাজতের তাণ্ডব। অথচ হেফাজতের রক্তে যে নদী হয়ে গেছে সেটা কেউ করেন নাই। আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, হেফাজতের গাছ কাটায় যদি তাণ্ডব হয়, বিএনপি জামাত ইসলামের গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগ আগুন লাগিয়ে দিয়ে যদি সেটা তাদের আগুন সন্ত্রাস হয়, তাহলে পরশু গণহত্যাকারী আওয়ামী লীগ ময়মনসিংহের একজন ড্রাইভারকে আগুন লাগিয়ে কয়লা বানাই ফেলছে। একটা মিডিয়া আপনারা লেখেন নাই যে আওয়ামী লীগের আগুন সন্ত্রাসে একজন মরে গেছে। বাংলাদেশের একটা মিডিয়া আমার সেই পুড়ে যাওয়া লাশটাকে নিয়ে একটা ডকুমেন্টারি করেন নাই। ৩-৪ মিনিটের একটা প্যাকেজ আপনারা তাকে নিয়ে বানান নাই। বন্ধুরা আমার, বিচারিকের একটা সময় আছে। এখন আবার যারা লকডাউন দিয়েছে, সেই ৭১-এর মতন সুটকেস গুছিয়ে চলে গেছে। তার মেয়ে সুটকেস গুছিয়ে চলে, এখন অনলাইনে একটা লকডাউন চলে। অনলাইনে তারা প্রতিদিন সব ছিটে ফেলে ফেলায়। বাংলা মোটর বইলে পয়সা বলে জয় ছাত্রবাড়ি গিয়ে বলে বাংলা। আমি একটু আপনাদেরকে পরামর্শ দেই, আওয়ামী লীগের নেতা কর্মীরা চাইলে দিল্লিতে একটা ম্যারাথন প্রোগ্রাম করতে পারে। একমাত্র চান্ডে দৌড়িয়ে ম্যারাথনে চ্যাম্পিয়ন হওয়া যায়, এইটাই এখন তারা চ্যাম্পিয়ন হইতে পারবে। বাংলাদেশের যেসব রাজনৈতিক দল ভোটের রাজনীতির কারণে বলতেছেন আওয়ামী লীগের মামলা তুলে নেবেন, তাহলে স্বীকার করেন আওয়ামী লীগের কাছ থেকে টাকা খাওয়ার জন্য আপনারা এই গত ১ বছরে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। আমার কোন শহীদ ভাই বোন তো মিথ্যা মামলা করে নাই, কারণ তার সন্তান তো মারা গেছে। যদি আওয়ামী পুনর্বাসন করে নতুন রাজনীতি নির্মাণ করতে চান, মনে রাখেন, পুরানো যদি না পারেন ভালো পিআর টিম হায়ার করেন, বড় বড় কোচিং করেন। সেই সব বস্তা বয়ান দিয়ে নতুন রাজনীতি করে আপনারা কিছু করতে পারবেন না। আপনারাও মাজলুম ছিলেন, আপনাদের বিরুদ্ধে বলতে আমাদের লজ্জা লাগে। যদি ৫ বছরের ক্ষমতার পরে সেটা যদি বিএনপি হয়, জামাত ইসলামী হয়, যে কোনো দল হয়, যদি বাংলাদেশকে বেঁচে দেওয়ার চিন্তা করেন, আপনারা যে কোন দেশে যাবেন, ইন্ডিয়ায় তো যাইতে পারবেন না, পাকিস্তানের সাথে সীমান্ত নাই, বঙ্গোপসাগর ছাড়া কিন্তু আপনাদের আর কোনো গতি নেই। বন্ধুরা আমার, আপনাদেরকে বলতে চাই, অনেকে বলে আমরা আগুন বন্ধ আবার মনে করাই দেই, আমরা কি কারণে ৩২ নম্বর রাস্তা যাইতে বলছি? কিন্তু এই যে সুশীল লোকজন যে ওইখানে শহীদ পরিবার দিয়ে ঈদ খুলে নিয়ে আসছে, আমাদের গ্রামের আবার বলছে খুলনা ট্রাই করে ওইখানে কিন্তু ময়লা পড়ে থাকতে পারবে না, বিরাট ব্যাপার। আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই সুশীলের একজন কি বলছে এইরকম গণহত্যা কইরা ওইখানে বৈশা যে এখনো কসাই গাড়িতে হুমকি ধামকি দেয়, তার বিরুদ্ধে কয়জন সুশীল এখন পর্যন্ত বিস্তারিত কলাম লিখছে? সেটা লিখতে পারেন না। আর আমার শহীদ পরিবার এখন পর্যন্ত কোনো বিচার পায় না। আর সে যদি ওই উস্কানের প্রতিবাদে ওইখানে একটা ঈদ খুলে নিয়ে এসে নিজের শান্তি দিতে পারে, সেইটাই মত পড়েন না। এখন যেই ভাষায় গাড়ি দেওয়া লাগে, তলা করছি সামনে ইলেকশন করবো, এই জন্য দিতে পারতেছি না। বন্ধুরা আমার,
আপনাদের কাছে একটা কথা বলি, যেহেতু আপনি এই কথাটা বলতে পারেন যে আমরা এখানে বসে আছি, এখন আমরা আওয়ামী লীগের হেডকোয়ার্টারে যাবো। ইট মেরে তো আর কিছু করতে পারবেন না অত বড় বিল্ডিংয়ে, কারণ শীর্ষে চাপাই রেখেন ওই পর্যন্ত। 10 মিনিট যাত্রা বিরতি পাবেন ওখানে ইনশাআল্লাহ। সবাই এখানে এসে রান করবো। একটা রিস্কি কথা বলি, গত 3 দিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ মাধ্যম থেকে আমাকে বলা হয়েছে আমি যেন খুব সাবধানে থাকি। একজনকে যদি টার্গেট করা হয় সেটাকে আমাকে টার্গেট করা হয়েছে। আমাকে বলা হয়েছে গত 2 দিনের মধ্যে যেন আমি সন্ধ্যায় বাসায় ফিরি। আমি শুধু বলেছিলাম আমি যেখানে যাই আর না যাই, আমি ডাক দিলে তো 10টা মিডিয়া আসে, আমি ডাক দিলে 20 জন লোক আসে, আমার যে আপনারা নিরাপদ থাকতে বলেন। আজকে যদি বিশাল একটা গণহত্যা হয়, আমি বিশ্বাস করি আমি কোনো অ্যাসাইলাম চাইলে হয়তো আমি পাবো, কিন্তু যে ভ্যানওয়ালা, সবজিওয়ালা, যে মাদ্রাসার শিক্ষার্থী চিরতরে মারা গিয়ে তার বাবা মা তার সন্তানকে হারিয়ে অসহায় হয়ে গেছে, সে কোন এম্বাসিতে অ্যাসাইলাম চাইবে বলেন? changeTV.res, এক ফোঁটা হলুদ নেই।